আমাদের দেশটাকে দখল করে ফেলছে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। সেখান থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি, কিভাবে আমরা আমাদের স্বাধীনতা বা দেশটাকে উদ্ধার করতে পারি। এই অবস্থার সৃষ্টি হয়েছে ৩ টা শক্তির মাধ্যমে একত্রে কাজ করে। একটা হলো ইউনূসের নেতৃত্বে আন্তর্জাতিক ষড়যন্ত্র। দ্বিতীয়টা হলো সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতা। এক কথায় তারা কু করেছে, যেটা নিয়ে আমরা আলোচনা করি না। আরেকটা হলো এই বামাতি বা আতেল, যারা প্রতারণার শিকার হয়ে ভুল পথে গিয়েছিল, তারা ভেবেছিল এটা একটা বিপ্লব। এটা বিপ্লব না, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, যার পিছনে জামাতের পাকিস্তানি ষড়যন্ত্র, যেটার পিছনে কোটি 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 টাকা খরচ করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পই বলেছে যে কোত্থেকে টাকা আসছে। তো এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো ইউনূস সরকারকে, কারণ এই সমস্ত কিছুর দায় দায়িত্ব পড়ে ইউনূসের উপরে। সেই বিএনপির সাথে সে আতাত করেছে ক্ষমতায় থাকার জন্য, আমেরিকাকে আমাদের সার্বভৌমত্ব সহ সবকিছু বিকিয়ে দিচ্ছে, তার কোনো হেসিটেশন নাই। যে কোনো কিছুর বিনিময়ে সে ক্ষমতায় থাকবে, স্বাধীনতাকে ইতিহাসকে মুছে ফেলবে, বঙ্গবন্ধুকে অপমান করছে একটার পর একটা। তো যে বিএনপির ব্যাপারে যে আলোচনা করছিলাম, একটা জিনিস আবার একটু মেনশন করতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো ৩২ নম্বর বাড়িতে যখন এই গত কয়েকদিন আগে 15ই আগস্ট শোক দিবস উপলক্ষে মানুষ শ্রদ্ধা জানাতে গিয়েছিল, তাদেরকে বাধা দিয়েছে কে? বিএনপি। জামাত এনসিপিও না। অর্থাৎ বিএনপির ভূমিকাটা মানে সেই সন্ত্রাসীদের সাথে তুলনা করা যায় এবং জামাতের শিবিরের সাথে তুলনা করা যায়। আরেকটা জিনিস, যে এরা শুধু বিএনপি শুধু মুক্তিযুদ্ধের বিরোধিতাই করছে না, তাদের অতীত ইতিহাস যদি দেখেন, তারা সন্ত্রাসী একটা দল। সেই 21 আগস্টের গ্রেনেড হামলা, বাংলা ভাইয়ের উত্থান, তারপরে কি বলে ৬২টা জেলায় একসাথে বোমা ফাটানো, সবকিছু মিলেই প্রমাণ করেছে বিএনপি যে বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে না। সে একটা মুক্তিযুদ্ধ বিরোধী শুধু দল না, সে একটা সন্ত্রাসী দল। সন্ত্রাস এবং গণতন্ত্র একসাথে যায় না। তো এখন আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম যে এর উত্তরণের উপায় কি? উত্তরণের উপায় হলো যে ৩টা শক্তি দেশকে, শেখ হাসিনার অগাস্টের শাসন আমলে পতনের আগে কি ছিল? বাংলাদেশকে বিশ্ব রিকগনাইজ করেছিল উন্নয়নের রোল মডেল হিসাবে। এই 1 বছরে ইউনূস এবং তার সহযোগী সেনাবাহিনী সবাই মিলে এটাকে একটা ব্যর্থ রাষ্ট্রে প্রতিষ্ঠা করেছে, একটা ফেইল্ড স্টেট প্রতিষ্ঠা করেছে। এর জন্য দায়ী হলো এই 3টা শক্তি, যেটা বলতেছিলাম। একটা হলো ইউনূসের নেতৃত্বে এই সাম্রাজ্যবাদী শক্তি, আরেকটা সেখানে তাজুল যেটা মেনশন করেছে পাকিস্তানের ষড়যন্ত্র, পাকিস্তানের অর্থায়ন, এবং এরপরে হলো সেনাবাহিনীর বিশ্বাসঘাতকতা। আপনি যদি সেনাপ্রধান ওয়াকারের অ্যাক্টিভিটি গুলা অ্যানালাইসিস করেন, 4th অগাস্ট বা 5th অগাস্টে গত বছর যেটা ঘটেছিল, একটা ছিল সেনা অভ্যুত্থান। অর্থাৎ সেনাবাহিনীর দায়িত্বটা কি? একটা শাসনতান্ত্রিক সরকারকে রক্ষা করা। সেই দিন 3rd অগাস্টে তারা মিটিং করে ঠিক করলো তারা সরকারকে রক্ষা করবে না, তারা মূলত কুকে সমর্থন করলো, এবং সেটা সামরিক অভ্যুত্থান বলা যায়। সেটা কোনো গণবিদ্রোহ ছিল না, গণবিপ্লব ছিল না, সেটা ছিল সন্ত্রাসী কর্মকাণ্ড উইথ দ্য হেল্প অফ সেনাবাহিনী। সবাই সেনাবাহিনীর জড়িত কিনা জানি না, কিন্তু সেনা প্রধান যে জড়িত এটা স্পষ্ট। তো এই সমস্ত কারণে এখন যে অবস্থা সৃষ্টি হয়েছে, থার্ড পার্টি যেটা এর জন্য দায়ী, সেটা হলো যেটা তাজুল্লাহ উল্লেখ করেছে, সেটা হলো এই বামাতি এবং সেই তথাকথিত বুদ্ধিজীবী। তো কাজেই এই 3 শক্তির বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে। এবং বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, বাংলাদেশে ইউনূস ক্ষমতায় থাকার জন্য যে ষড়যন্ত্র করছে, অতি সত্বর বাংলাদেশে হবে আন্তর্জাতিক যে বৃহৎ শক্তি তাদের একটা প্রক্সি ওয়ার হবে। এই বার্মাকে বাংলাদেশের মাধ্যমে, বার্মার যে বিদ্রোহী রাখাইন বিদ্রোহী যে সেনা, তারা যদি রাখাইন বার্মার আর্মির সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, সেটার স্পিল ওভার বাংলাদেশে আসবে। এবং আমেরিকা, বার্মার সে রাখাইন এবং পাকিস্তান, এরা আর এই সরকার, এরা মিলে যদি তারা ওই দিকে যায়, চায়না বসে থাকবে না,
ভারত বসে থাকবে না, রাশিয়া বসে থাকবে না, কারণ তখন বাংলাদেশ হবে প্রক্সি ওয়ারের একটা ব্যাটল গ্রাউন্ড, ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ। আমাদের সার্বভৌমত্ব তো চলেই যাচ্ছে, দেশও টিকবে কিনা, মানুষের কষ্ট কত হবে, কত লোক মারা যাবে, ফ্যামিন আসতেছে। এখান থেকে উত্তরণের উপায় হলো যে কোনো কোনো কিছুর বিনিময়ে ইউনূস সরকারকে উৎখাত করা, সেটা আন্দোলনের মাধ্যমে হোক, অন্য যেভাবেই হোক, সেটা করে কি করতে হবে, সেটা হলো যে একটা প্রেসিডেন্টের নেতৃত্বে একটা তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠন করে একটা নিরপেক্ষ, নির্দলীয় এবং ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার গঠন করা, সেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল। ইউনূস যদি একদিন এর বেশিও ক্ষমতায় থাকে তাহলে দেশটাকে সে 50 বছর পিছিয়ে দিবে। কাজেই ইউনূস সরকারের পতন শুধু আজকে বা আগামীকাল না, গতকালকেই হওয়া উচিত ছিল, সেটা হয় নাই। সেই জন্য আমরা বিপদের সম্মুখে যাচ্ছি। আমি তাজুল এবং বাবুল যে আহ্বান জানিয়েছে, আমি তাদের সাথে একসরে কণ্ঠ মিলিয়ে আহ্বান জানাচ্ছি। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, জেগে উঠতে হবে। দেশকে রক্ষা করতে না পারলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। কাজেই এই সরকারকে উৎখাত করে একটা নির্দলীয়, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন করতে হবে, এবং সেটা একমাত্র রাষ্ট্রপতিই পারে। এবং এই ব্যাপারে আর্মির ভিতরে এখনো দেশপ্রেমিক গ্রুপ রয়েছে, বহু সদস্য রয়েছে, কিছু ওয়াকার এবং কিছু সিনিয়র লিডাররা তারা বিট্রে করেছে। কিসের বিনিময়ে আমরা জানি না, টাকার বিনিময়ে হতে পারে, অথবা তারা জামাতের সদস্য, তাদের দেশপ্রেমের বড়ই অভাব। তো তাদের বাইরে যে সমস্ত সেনাবাহিনীর নেতৃত্বে যারা আছে এবং জনগণ আছে, মুক্তিযুদ্ধের পক্ষের লোক আছে, এবং আমরা প্রবাসের লোকরা সোচ্চার হয়েছি, আমরা সবাই মিলে এই সরকারকে উৎখাত করে একটা নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকার অ্যাজ সুন অ্যাজ পসিবল, ডিসেম্বরের আগেই সরকার গঠন না করলে দেশটা ধ্বংস হয়ে যাবে। কাজে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে রক্ষা করি। আনোয়ার, খুরশিদ আনোয়ার যদি শেষ কিছু বলতেন। আমি বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় ডক্টর নবীর সাথে একমত, এবং তাজুল ইমাম ভাই বলেছেন, আমি সংক্ষেপে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে যে তাজুল ইমাম ভাই, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাই বলেছেন যে স্বাধীন হওয়ার পরে এই রাজাকার আল বদর পাকিস্তানি দালালদেরকে নিকেশ করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। আমার ভাই ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের রাজনৈতিক সচিব আলী তারেক। আমি পরবর্তীকালে আলী তারেকের কাছে শুনেছিলাম এই রাজাকার আল বদরদেরকে বিচারের কাঠগড়ায়, সবাইকে কম বেশি বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে বিচার করার পরিকল্পনা ছিল বঙ্গবন্ধুর, কিন্তু ওই যে খন্দকার মুশতাক জিয়া গং পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকে ভুলিয়ে ভালিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এই পরিকল্পনা থেকে। আর বঙ্গবন্ধু ছিলেন মহান নেতা আমাদের, এবং মন মানসিকতা, দেশ দরদি, জনগণ দরদি একজন মানুষ, যার জন্য বঙ্গবন্ধুও এদের মনে করেছিলেন যে এই রাজাকার আল বদররা, আমরা এখন বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমরা কাদের বিচার করব, আসেন আমরা সব একসাথে এই দেশকে সুন্দরভাবে গড়ে তুলি। এই মানসিকতার কারণেই কিন্তু বঙ্গবন্ধুর পরিণতিতে কি হয়েছে আমরা তো আসলে, আপনারা জানেন, সাপ খোলস চরিত্র তো পাল্টায় না। সাপ কিন্তু ঠিকই ৭৫ সালে সবল দিয়েছিল, এবং পরবর্তীকালে বারবার তারা চেষ্টা করেছে, এবার তারা সফল হয়েছে। আমি বীর মুক্তিযোদ্ধা ডক্টর নবী এবং বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ভাইয়ের সাথে একমত যে বাংলাদেশের মানুষকে রাস্তায় নেমে আসতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে এই দেশ ধ্বংস অনিবার্য।